ভারতে ফের কোভিডের সংক্রমণ। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাংলারও বেশ কয়েকজন। যেটা জানা যাচ্ছে, এবার কোভিডের যে দুটো ভ্যারিয়েন্ট হানা দিয়েছে সেগুলো হচ্ছে NB.1.8.1 এবং LF.7। NB.1.8.1 এর একটা কেস এপ্রিল মাসে তামিলনাড়ুতে পাওয়া গিয়েছে, আর LF.7 এর 4টে কেস মে মাসে রিপোর্ট হয়েছে। প্রসঙ্গত বলি, কোভিডের এই দুটো ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ভ্যারিয়েন্টস আন্ডার মনিটরিং অর্থাৎ পর্যবেক্ষণের তালিকাতেই রেখেছে। এখনও পর্যন্ত এগুলিকে ভ্যারিয়েন্টস অফ কনসার্ন বা ভ্যারিয়েন্টস অফ ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট বলছে চীন এবং এশিয়ার অন্যান্য দেশে কোভিড বৃদ্ধির পেছনে এই ভ্যারিয়েন্টগুলোই দায়ী হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, করোনার এই নতুন ভ্যারিয়েন্টে ভারতের কেরালায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই খবর লেখা পর্যন্ত কেরালায় কোভিডে আক্রান্ত হয়েছেন 273 জন। তামিলনাড়ু, মহারাষ্ট্র উল্লেখযোগ্যভাবে করোনা সংক্রমণের খবর মিলেছে। এছাড়া কর্ণাটক, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন। পিছিয়ে নেই বাংলাও। কলকাতার কাকুরগাছির একটা নার্সিংহোমে এক প্রসূতির করোনা সংক্রমণ ধরা পড়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল, সুস্থ আছে সদ্যজাত। করোনায় আক্রান্ত বছর 15-র এক কিশোরও পিয়ারলেস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে সে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে 2 কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এক মহিলা এবং এক বালকের নমুনার রিপোর্টও কোভিড পজিটিভ এসেছে। বিশিষ্ট ভাইরোলজিস্ট ডাক্তার অমিতাভ নন্দী কি বলছেন শুনবো। এই ভাইরাসটি, যেটা এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি, যদিও সেটা এখনো ট্রু প্রিম্যাচিওর, এখন পুরোপুরি বলা যায় না এই ভাইরাসটা দিয়ে কতখানি মানুষের মৃত্যুর হার কতখানি হবে, জটিলতা কতখানি হবে, কি তার উপসর্গ ভিত্তিক চিকিৎসা হবে, এই সবগুলো আমরা এখনো পর্যন্ত আমরা ঠাউর করে উঠতে পারিনি। সেই সুযোগটা এখনো আসেনি আমাদের হাতে। আরও বেশি সংখ্যায় এলে আমরা বুঝতে পারবো। তবে এখনো পর্যন্ত যেটা আছে, এটা উপসর্গ হচ্ছে ওই যেমন অন্য ক্ষেত্রে হয়, জ্বর, গলা ব্যথা, সর্দি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে, এই সব জিনিসগুলো দিয়েই হচ্ছে। তবে মূলত দেখা গেছে কেউ কেউ বলছেন, যেসব ডাক্তারবাবুরা অলরেডি কিছু রোগী দেখে নিয়েছেন, তারা, আমি বলতে শুনেছি তাদের, যে এটা মোটামুটিভাবে এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে ফুসফুসের ওপরে, শ্বাসনলীর ওপর থেকে আর কি, এই জায়গাটাতে সীমাবদ্ধ আছে। এখন সেটা থাকবে না সেটা আরও নিচে পরবর্তী যেসব রোগী তাদের মধ্যে ফুসফুস সংক্রমণ করবে, সেটা বলা মুশকিল, কারণ সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এইখানে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা হয়তো করবে, কতটা মারাত্মক, কতটা ভিরুলেন্ট। এখন ভিরুলেন্স কখন হবে, যদি মারাত্মক কখন হবে না, এটা যখন লাংসে, ফুসফুসের মধ্যে ঢুকে যাবে। এখন এই যে ভাইরাসগুলো হয়, এদের মধ্যে 3টে জিনিস হয়। একটা হচ্ছে যে কতটা তাড়াতাড়ি সে সংক্রমণ করতে পারে, মানে ছড়াতে পারে। আর একটা হচ্ছে কতটা সে মানুষকে, মানুষের যে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে সেটাকে অতিক্রান্ত করে সে মানুষকে কাবু করতে পারে। আর তৃতীয় হচ্ছে সে মানুষকে মেরে ফেলার, মানে মারণ ক্ষমতা কতখানি। এই সব কিছুই কিন্তু ওই জেনেটিক মিউটেশনের উপর নির্ভর করে। কোন মিউটেশন হয়েছে, কিভাবে হয়েছে, তার উপর নির্ভর করে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটাতে, ওই যেটা বললাম যে এখনো পর্যন্ত আমরা শুধু দেখেছি গলা, নাক, মুখ এই জায়গাতে সীমাবদ্ধ আছে। তার মানে প্রাথমিকভাবে এটা হয়তো দেখা যাচ্ছে যে শুধু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। কিন্তু এখানে একটা সাবধানতা বাণী বা কথা বলে রাখবো, যে কিন্তু এটাকে ধরে নেওয়াটা সম্পূর্ণ ভুল হবে যে এ আর কিছু করতে পারবে না। নিশ্চয়ই পারবে। কাদের মধ্যে পারবে? যারা বয়স বেশি, যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, যাদের অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট চলছে, লং টার্ম স্টেরয়েড ট্রিটমেন্ট চলছে অনেক দিন ধরে, বাচ্চা, বিশেষ করে প্রেগনেন্ট মাদার, যেসব ক্ষেত্রে ইমিউনোলজিক্যালি একটা কম্প্রোমাইজড স্টেটে আছে, যেখানে ইমিউনিটিটা তার সাপ্রেসড হয়ে আছে যেভাবেই হোক না কেন, সেখানে কিন্তু এই ব্যারিয়ারটা থাকবে না। সেখানে ওই আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে খুব একটা সাদামাটা ভাইরাস, সেটাই কিন্তু জটিল হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সাবধান হতে হবে। আমরা আজকের দিনে এর ফেস ভ্যালুতে না ধরে কি হতে পারে সেইটা আন্দাজ করে আমাদের সাবধান হতে হবে, যাতে আমরা নিজেরা আক্রান্ত না হই, এবং আমরা যদি আক্রান্ত হই আমাদের থেকে যাতে না ছড়ায়।
আমরা এখনো পর্যন্ত 2020 সাল থেকে সেই প্যান্ডেমিকের সময় থেকে যেটা দেখে এসেছি, এবং আমি বারবার বলেছি সবচেয়ে ভালো একটা প্যান্ডেমিক বা একটা এপিডেমিক বা একটা যে স্প্রেড করছে, সংক্রমণটা হচ্ছে, তাকে থামিয়ে দেওয়ার একমাত্র সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে যে ভাইরাসটা ছড়িয়ে যেতে দেওয়াটাকে বন্ধ করে দেওয়া হোক। এবং সেটা উপায় কিভাবে? এই যে আমাকে মাস্ক পরতে দেখছেন, আমি সারা বছর 365 দিন মাস্ক পরি, সে কোভিড থাকুক কোভিড না থাকুক কিচ্ছু এসে যায় না। শুধু বাড়িতে যে সময় থাকুই আমি মাস্ক খোলা থাকি, অন্য সময় মাস্ক পরে থাকি। এতে শুধু কোভিড ভাইরাস কেন, যে কোনো ভাইরাস আটকাতে পারে, আমার টিউবারকিউলোসিস আটকাতে পারে, আমায় পলিউশন আটকাতে পারে, নানা রকমের ফুলের পলেন্স থেকে, গাছের পলেন্স থেকে অ্যালার্জি হয়, সেসব নাকে মুখে ঢোকে, সেগুলো আটকাতে পারে। তো মাস্কের উপকারিতা, মাস্ক মানেই কোভিড বা কোভিড মানেই মাস্ক এরকম নয়, কিন্তু মাস্কের অনেক অনেক আছে, উপকারিতা অনেক আছে, অনেক দিক আছে সেগুলো, সেই জন্য এটা সবাইকার ক্ষেত্রেই ভালো। আর তারপরে যেটা আমরা আগেও বলেছি, এখনও তাই বলবো, সংক্রমণটা হয় কোথা দিয়ে? হাত দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে। তাহলে হাতটা ধুতে হবে। কোথাও গেলেন, বাইরে গেলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরেই হাত ভালো করে সাবান দিয়ে ধোবেন। এই সাবান দিয়ে ধোয়ার ব্যাপারে আমি বলেছিলাম একবার ওই তোমার তখন সোয়াইন ফ্লু হচ্ছিল খুব। তো সোয়াইন ফ্লুর সময় ওই একই সোয়াইন ফ্লু, সে রেসপিরেটরি ভাইরাস আমাদের ফুসফুস সংক্রমণ করে। সেখানে ওই হ্যাপি বার্থডে টু ইউ গানটা আছে না, ওই গানটা গাইতে থাকবে, কারোর নাম নিয়ে গানটা গাইতে থাকবে আর হাত ধোবে যতক্ষণে গানটা শেষ হবে। ওটাই হচ্ছে কারেক্ট টাইম হাত ধোয়ার, যাতে জীবাণুটা মরে যায়। কারণ প্রশ্ন করবে কতক্ষণ হাত ধোবো, সাবান দিয়ে হাত ধোবে কতক্ষণ না, হ্যাপি বার্থডে গানটা গাইবে, যতক্ষণে গানটা শেষ হবে ততক্ষণে ভাইরাসগুলো মরে যাবে। সুতরাং এইটা হচ্ছে উপায়, মাস্ক পরা, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। আর হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে যা কি করবে যদি সংক্রমণ হয়, তখন কি করবে, বা যাতে না হয় সেটা কি করবে। এটা হচ্ছে, ধরো কারোর বাড়িতে সর্দি জ্বর এরকম কিছু হলো, হাঁচি হচ্ছে শুরু হলো, গলা ব্যথা শুরু হলো, এটাকে না ছোট করে দেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে এখন যখন এটা ছড়াচ্ছে, এবং এটা কিন্তু দ্রুত ছড়াচ্ছে, আমরা দেখছি কয়েক মাসের মধ্যে হংকং সিঙ্গাপুর থেকে শুরু হয়ে চারিদিকে ছড়িয়ে ভারতবর্ষেও এসে গেছে, এবং এটা ছড়াচ্ছে ভারতবর্ষে। 7 দিনে যদি এটা, আমি তো কালকেই কোনো একটা চ্যানেলে শুনলাম যে 11টা হয়েছে, আর আজকে তোমরা বলছো 18টা হয়ে গেছে। ন্যাচারালি তাহলে তো ব্যাপারটা একটু ভেবে দেখার ব্যাপার আছে। তো এই যে ছড়াচ্ছে, এখানে কিন্তু আমি বলবো যে যাদেরই, যার বাড়িতে যারই হোক না কেন, সর্দি, হাঁচি, কাশি, জ্বর বা গা ম্যাজম্যাজ করা, জ্বর থার্মোমিটারে হয়তো উঠছে না কিন্তু গা হাত পা ব্যথা করছে, ম্যালেজ যাকে বলে, গা ম্যাজম্যাজ করা, এইসব জিনিসগুলো হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন আপনারা। এবং যদি তার সঙ্গে নাকে জল পড়া, কাশি, সর্দি, এগুলো গলা ব্যথা থাকে, অবশ্যই তাহলে থ্রোট সোয়াব টেস্ট করতে হবে কোভিডের জন্য। এবং সে টেস্ট করুন, হোক না হোক, কারণ নানাবিধ ভাইরাস আছে, একই উপসর্গ দিয়ে দেখা দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।